এডিটর্স লিক্সে সবাইকে স্বাগতম। এডিটর্স লিক্সের পক্ষ থেকে আমি আরিফ হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন হয়তো এডিটর্স লিক্সে আমরা সাধারণত সংবাদের ভেতরের সংবাদকে উপস্থাপন করবার চেষ্টা করি, অর্থাৎ খবরের ভেতরের খবর বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করি। কারণ সংবাদের আলোকে যে তথ্যগুলো থেকে যায় আমাদের আয়তন সময় এই কারণে হয়তো বিস্তারিতভাবে উপস্থাপন করা যায় না, সময়ের কারণে এবং পত্রিকা হলে পত্রিকার পাতার জায়গার কারণে আমরা এটা পারি না। টেলিভিশনের ক্ষেত্রেও একই অবস্থা হয়ে থাকে। তারপরেও আমরা চেষ্টা করছি বাংলাদেশের চলমান ঘটনাবলীর বিস্তারিত উপস্থাপন করবার জন্য এডিটর্স লিক্সের মাধ্যমে আপনাদের সামনে। এবিসি বাংলা টেলিভিশনের এডিটর্স লিক্সের এই আয়োজনটি স্পন্সর রয়েছেন জবাবদিহি পত্রিকা, একই সাথে দৈনিক মুক্ত বাংলা পত্রিকা আয়োজন করছে এই উপস্থাপনার বিষয়টি। চলুন আমরা জেনে নিই আজকে সারা দেশে কি অবস্থা ছিল, কোন বিষয়গুলো আলোচিত বিষয় হয়ে উঠেছিল এবং কোন বিষয়ের বিস্তারিত আমরা উপস্থাপন করতে পারিনি। প্রথমত জেনে নেওয়া যাক, গোপালগঞ্জে এখনও কারফিউ হয়েছে এবং এই কারফিউ এবং ঘটনার চলমান বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি জানিয়েছেন যে পোস্টমর্টমবিহীন যে সমস্ত লাশগুলো দাফন হয়েছে প্রয়োজন হলে সেগুলোকে কবর থেকে তুলে আবার পোস্টমর্টম করা হবে যদি প্রয়োজন হয়। আর এ বিষয়ে আর কোনো বিষয়ে মন্তব্য না হলেও সাধারণ নাগরিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে গোপালগঞ্জের ঘটনায় কেন এই নিহতদের বিষয়ে এমন উদাসীনতা দেখানো হয়েছে বা তাদের পোস্টমর্টম করা কেন হয়নি, কিংবা এই বিষয়ে কেন পৃথক মামলা হয়নি, বা কেনই বা এই বিষয়ে এখনো পরিষ্কারভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিস্তারিত জানাই নাই, যে পুলিশের পক্ষ থেকে বলা হয়নি যে এই হত্যার দায় কাদের। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে আসলে এই ধরনের যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিত। এরকম ঘটনার কারণে হয়তো দেশের বাসীর কাছে আমাদের সরকারের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার চেষ্টা করতে হচ্ছে এবং এই বিষয়টি তারা দেখছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেবার জন্যই তিনি নির্দেশ দিয়েছেন। তবে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি একজন মিস্টার অসহায়, তাকে পদত্যাগেরও দাবি জানিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ। যদিও বাংলাদেশে আজ জামাতে ইসলামী রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের মাধ্যমে বলেছেন যে তারা যদি দেশ শাসন করার সুযোগ পায় তাহলে তারা দেশের শাসক হবেন না, তারা হবেন দেশ সেবক। আর একই সাথে একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন গেছে, এবার দুর্নীতির বিরুদ্ধে তারা আন্দোলন করবেন এবং তারা আশাবাদী যে সেই আন্দোলনেও তারা বিজয়ী হবেন। তবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তারেক রহমান বলেছেন কোনো চক্রান্ত যেন এই ফ্যাসিবাদী শক্তিকে আবার দেশে ফিরিয়ে না আনে, অথবা ফ্যাসিবাদের যেন নতুন করে সৃষ্টি না হয় সে বিষয়টিতে সবাই নির্দৃষ্টি রাখতে হবে। এবং তিনি জুলাই আন্দোলনের বিষয়ে যে তাদের দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বলতে হচ্ছে এবং তারই আলোচনা সভায় বাংলাদেশ কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটের আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি যোগ দিয়ে এই বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে কোনো মূল্যে দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। নতুন রাজনৈতিক দল হোক কিংবা বিএনপি হোক, যারা যে বিজয়ী হবেন তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এদিকে বিএনপি মহাসচিব বলেছেন যে কোনো বিষয়ে, বিশেষ করে ৭১ এবং মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো রকমভাবে ছাড় দেওয়া হবে না এবং এই নির্বাচন যেন যে কোনো মূল্যে নির্দিষ্ট সময় হয় সে বিষয়ে তিনি জোরালোভাবে দাবি জানিয়েছেন। তার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং অপরদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে কোনো চক্রান্তের কাছেই নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রকেই তারা বাস্তবায়ন বা জয়ী হতে দেবেন না, বা চক্রান্ত বা ষড়যন্ত্রকে তারা সঠিকভাবে মোকাবেলা করেই তারা তাদের দায়িত্ব, যে তারা চিন্তা করছেন যে যেভাবে যে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে, সেই সরকার আসুক সেটাই তারা চাইছেন। এদিকে চকরিয়াতে, চট্টগ্রামে এনসিপি যে তাদের পথসভার আয়োজন করেছেন, সেই পথসভায় বিএনপি বা যুবদল বা বিএনপি সমমনা কিছু সংগঠনের পক্ষ থেকে হামলা করা হয়েছে বলে বলা হয়েছে এবং গণমাধ্যমে কিছু ছবি অথবা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি কিন্তু দেখা গেছে যে সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিহত করার চেষ্টা করছে। সেখানে আয়োজিত যে পথসভা, সেই পথসভায় কিন্তু এই সংগঠন এনসিপির যে জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু বলেছেন কোনো রকম ভাবেই নতুন কোনো ভাবেই চক্রান্ত করতে দেওয়া হবে না, আর কোনো চাঁদাবাজ, আর কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো তন্ত্র
বা ব্যক্তিগত তন্ত্র বা মুজিববাদ বা অমুকবাদ যে বাদই হোক, কোনো বাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশই হবে তাদের কাছে, বাংলাদেশকে এগিয়ে নেওয়াই হবে তাদের মূল স্বপ্ন, এবং কোনো রকম ফ্যাসিবাদী চক্র যেন মাথাচাড়া উঠতে দিতে না পারে সে বিষয়ে তারা জোরালোভাবে তাদের আন্দোলন অব্যাহত রাখবেন এবং তারা সচেষ্ট থাকবেন বলে তারা আশা করছেন। এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে তারা যে বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রভিশন সৃষ্টি হওয়া এবং আগামী নির্বাচন যেন পিয়ার পদ্ধতিতে হয়, সেটিও তারা দাবি জানিয়েছে। তারা বলেছেন কারা বুঝলো না বুঝলো পিয়ার তাতে যায় আসে না, আগামী নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হতে হবে। এদিকে জামাত ইসলামের সমাবেশে যে বিষয়টি দেখা গেছে যে গণ অধিকার পরিষদের নূর বলেছেন যে কোনো অপশক্তির কাছেই যেন তারা এই অপশক্তির কাছেই তারা বিকিয়ে যাবে না এবং কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না এবং তারা লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্যই দাবি জানিয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, একই সাথে নির্বাচন কমিশনের কাছে। আর যেটি বলে রাখা দরকার সেটি হলো যে আজকে জামাতের এই সমাবেশে কিন্তু জামাতের আমির শফিকুল রহমান উনি কিন্তু হঠাৎ করে মঞ্চে বক্তব্য রাখতে রাখতে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি পড়ে গিয়েছিলেন। পরে তিনি চেয়ারে বসে বক্তব্য রেখেছেন এবং তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছিল। পরবর্তীতে তিনি সুস্থ বোধ করলে তাকে আবার তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এই সময় তার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে দেখা করেছেন এবং তার শরীরের অবস্থার খোঁজ খবরও নিয়েছেন। আর যে বিষয়টি আজকে বলে রাখা দরকার, আজ এই জামাতের সমাবেশের কারণে কিন্তু গোটা ঢাকা শহরে প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে, কারণ অধিকাংশ নগর পরিবহনগুলো কিন্তু এই সমাবেশের সমর্থক এবং কর্মীদেরকে আনা নেওয়ার কাজে তারা জামাতিরা ব্যবহার করেছেন, যার ফলে এই প্রবল যান্ত্রিক সংকটে পড়ে, প্রবল যানবাহন সংকটে পড়ে নগরবাসীর নাকাল অবস্থা গেছে আজকে পুরো সারাটা দিনই। এখন পর্যন্ত রাজধানী ঢাকার একই অবস্থা, একই চিত্র, কোনো রকমভাবেই মানুষ কোনো পরিবহন পাচ্ছে না তাদের গন্তব্যে যাবা আসার জন্য। এদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে আজও বাংলাদেশের মেয়েরা শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারিয়েছেন, যা বড় ধরনের বিজয় বলতে হবে বাংলাদেশের মহিলা নারী দলদের। এরকমভাবেই কিন্তু বাংলাদেশের বেশ ভালো দিকগুলো এগিয়ে যাচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আজকে পরিষ্কার করা হয়েছে যে মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশন যে অফিস নেবে এবং সে ব্যাপারে সে বাংলাদেশে যে অফিস করতে যাচ্ছে সে বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে আজকে, এবং তারা আজকে পরিষ্কার করেছে যে তারা আসলে জাতিসংঘের সাথে বাংলাদেশের কি ঘটনাটা বা কি সম্পর্কের কারণে জাতিসংঘ বাংলাদেশে অফিস করতে চাচ্ছে সে বিষয়টি তারা ব্যাখ্যা দিয়েছেন। আর প্রেস সচিব যেটি বলেছেন যে কুমিল্লার একটি সমাবেশে যে প্রেস সচিব বলেছেন যে বাংলাদেশে নির্বাচন সঠিক সময় হবে এবং এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া কোনো কারণ নেই, সমাবেশ সঠিক সময় হবে এবং নির্বাচনের মাধ্যমেই নতুন নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে বলে তিনি মন্তব্য করেছেন। আর যেটি তিনি বলেছেন সেটি হলো যে বর্তমান সরকার যে চেষ্টা করছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নতি এবং সেটি উন্নতির প্রায় একটা ভালো অবস্থানেই গেছে, এবং যেটি দেখা গেছে যে খুব অতি সম্প্রতি গোপালগঞ্জের এই ঘটনা আর আজ আবার চকরিয়াতে যা এনসিপির সমাবেশের উপর জাতীয়তাবাদী দল সমর্থিত কিছু সংঘবদ্ধ চক্রের হামলার ঘটনাটি ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে গত 2 দিন আগে রাজধানীর ধানমন্ডিতে এই চাপাতি দিয়ে পুলিশের সামনেই নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা কিন্তু বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। তবে যে বিষয়টি দরকার, সাধারণ মানুষ চায় আসলে দেশে একটি স্থিতিশীল অবস্থা তৈরি হোক, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং দেশবাসী যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হোক, তেমনটি প্রত্যাশা এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং তারা অতি দ্রুত একটি নির্বাচিত সরকারের ওপর তাদের নির্বাচনের মাধ্যমে তাদের দায়িত্ব হস্তান্তর করে যেতে পারলে আর্থিক খাতে যে সমস্ত বিশৃঙ্খলা এবং অন্যান্য বিশৃঙ্খলাগুলো যেগুলো রাজনৈতিক সরকার মোকাবেলা করতে পারে সেই মোকাবেলার পথ নিশ্চিত করবেন বলে সবাই প্রত্যাশা করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।